তারপর ফ্লিপ ফ্লপ থেকেও তো করিয়ে দিয়েছিলাম, ওই ইকুয়েশন দিয়ে দিয়েছে ফ্লিপ ফ্লপের রিয়েলাইজেশন গুলো করানো হ্যাঁ স্যার। তো করে দিয়েছিলাম, তো ওই রকম কোয়েশ্চেন ধরো আসতে পারে। তারপর রেজিস্টার থেকে তো বললাম, রেজিস্টার থেকে জেনারেলি ডিরেক্ট কোয়েশ্চেন হয়। আর তোমাদের কি অ্যানালগের কিছু আছে? অ্যানালগ কি পড়িয়েছে কিছু? স্যার অ্যানালগ পড়ায়নি তো? না স্যার। আচ্ছা, অ্যানালগ পড়ালে তখন অ্যানালগের কোয়েশ্চেন অ্যান্সার পড়তে হবে, যেমন ধরো 555 টাইমার, মনোস্টেবল ভাইব্রেটর, ওইগুলো পড়তে হয়। যে সিলেবাসে আছে। হ্যাঁ সিলেবাসে আছে কিন্তু পড়াইনি। না পড়ালে দেবে না, সিলেবাস তো ওরকম তৈরি। সিলেবাসে আমরা যখন ছোটবেলায় পড়েছি আমাদের অ্যানালগ ডিজিটাল দুটো একসাথে থাকতো, তোমাদের তো পড়াচ্ছে না, তাহলে লাভ নেই। ওটাই হচ্ছে ব্যাপার, যে তোমাদের আর কি কি পড়িয়েছে। আমি যেগুলো পড়েছি তার বাইরে কি কিছু পড়িয়েছে? আছে কিছু এরকম? না স্যার ওইটা হয়নি। আপনি বেশি পড়িয়েছেন, ওরা অত পড়াই। ওরা পড়াবে না, ওরা দিয়ে দেবে। হ্যাঁ সিলেবাসে আছে, ওরা পড়াবে না কিন্তু ওরা দিয়ে। হ্যাঁ কিন্তু অ্যানালগ পড়ায়নি যখন অ্যানালগ দেবে না। আচ্ছা তোমরা ওই চ্যাপ্টারটা কি কেউ দেখেছো এখনো, লজিক ফ্যামিলিজ? ওইটা কিন্তু পড়েছে, ওটা থেকে কোয়েশ্চেন দেবে। কারণ তোমাদের একটা কোয়েশ্চেন সাবমিট করে এসকেজি লোকটা হচ্ছে ইলেকট্রনিক্স এর, ও ওই চ্যাপ্টারটা থেকে কোয়েশ্চেন দেবেই কিন্তু। ধরো আমি তোমাদের একটা কোয়েশ্চেন মাথায় আছে, স্যার ওই কোয়েশ্চেনটা ওই যে যেটা বললাম যে তোমাদের কি বলে নাম, এই লজিক ফ্যামিলিজ এর দেখবে একটা নোটস পাঠানো আছে, আছে না? হ্যাঁ স্যার হ্যাঁ আছে। স্যার আছে। হ্যাঁ ওইটা রেসপেক্টিভ কিছু কোয়েশ্চেন দিতে পারে। দেখছি দাঁড়াও মাথায় মনে পড়ে, আমি দু একটা কোয়েশ্চেন বলে দিচ্ছি। ওগুলো তো বলে দিয়েছিলাম, ফ্যান ইন ফ্যান আউট ওগুলো কাকে বলে। ধরো এরকম একটা কোয়েশ্চেন হয় যে লজিক ফ্যামিলি থেকে, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডিজিটাল আইসিস, মানে ইন্টিগ্রেটেড সার্কিটস। তখন এটা লিখতে হয় যে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডিজিটাল সার্কিটস আর একটা হচ্ছে ফ্যানিং, সেকেন্ড একটা হচ্ছে ফ্যান আউট, তারপর একটা হচ্ছে প্রোপাগেশন ডিলে, তারপর হচ্ছে পাওয়ার ডিসেপশন, আর একটা হচ্ছে নয়েজ মার্জিন। আমি লিখে দিচ্ছি, তোমরা ছবি ফবি যা করবে তুলে নাও। এই ধরো বলে ক্যারেক্টারিস্টিক্স অফ ডিজিটাল আইসিস, তখন এক হবে হচ্ছে ফ্যানিং। আর এইগুলো কাকে বলে পড়বে, মুখস্থ করবে। ফ্যান ইন কাকে বলে, ফ্যান আউট কাকে বলে, স্পিন ম্যাক্স কাকে বলে, স্পিন মেন কি, প্রোপাগেশন ডিলে, চার হচ্ছে তোমার পাওয়ার ডিসেপশন, ডিসিপেশন, পাওয়ার ডিসিপেশন, আর একটা কি বেশ আছে, একটা হচ্ছে নয়েজ মার্জিন, মনে পড়েছে। এই পাঁচটা, ঠিক আছে। আচ্ছা দেন ধরো জিজ্ঞেস করতে পারে যে ডুয়ালিটি থিওরেম তো তোমরা জানো, এইচ টিকেট ফ্লিপ ফ্লপ কাকে বলে, তবে বললো তো পাওয়ার ডিসিপশন সম্বন্ধে বলো কি জিনিস। তো এটা হচ্ছে ধরো বেসিক্যালি পিরিয়ডিক্যাল টাইম, মানে পিরিয়ড টাইম ইজ দ্য ইলেকট্রিক্যাল পাওয়ার ইউজড বাই দ্য রিজন সার্কিটস। ইট ইজ স্পোকেন ইন মিলিওয়াটস অর ন্যানোওয়াটস। পাওয়ার ডিসিপশন মানে হচ্ছে সাপ্লাই ভোল্টেজ ইনটু সিগনিফাই প্রেজেন্ট টেকেন ফ্রম দ্য সাপ্লাই। মানে আমি তোমার একটা ছোট্ট করে বলে দিচ্ছি, পাওয়ার ডিসিপশনটার বোধহয় সালিভানা লিখে পাবে না। পিরিয়ড টাইম is the electrical power। তোমরা পড়েছো না এই টপিকটা ইয়েতে, বেসিক ইলেকট্রিক্যাল? মেশিন তোমাদের ছিল বেসিক ইলেকট্রিক্যালে? মেশিন হ্যাঁ স্যার ছিল। ওই ভুলে গেছি। মোটর টটর পড়েছো না? হ্যাঁ স্যার মোটর ছিল। ওইখানেই থাকা উচিত, কারণ ওখানে তো পাওয়ার ডিসেপশন লাগে।
ভুলে গেছো এই গেস। তোমাদের কোন ফার্স্ট সেমিস্টারেই ছিল এগুলো? আমাদের তো ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে পড়তে হতো ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল। স্যার আমাদের ফার্স্ট ইয়ারেই মানে একটা সেমে ইলেকট্রনিক্স আর একটা সেমে ইলেকট্রিক্যাল দুটোই ছিল। মানে একটা একটা করে, আমাদের তো দুটো করে সেম পড়তে হতো। Into signify present. আচ্ছা, রাইস টাইম কাকে বলে তোমরা জানো? না স্যার। রাইস টাইম, সেট টাইম। এই রাইসটা হচ্ছে ওই ভোল্টেজটাকে যখন 10 থেকে 9 করতে হয়। লিখে দিচ্ছি, রাইস টাইম somebody battle is the time that is necessary to alter the voltage from না voltage শুধু লিখলে হবে না, voltage level লেখা ভালো, level from 10% to 90%। এটা হচ্ছে রাইস টাইম। সেট আপ টাইম এটাও জানো না, লিখে দিই। সেট আপ টাইম হচ্ছে the last time, sorry the last বলছি, the least time is necessary, that is necessary, the least time that is necessary to uphold the steady voltage levels at the execution inputs of flip-flops. Execution input of flip-flop tool before the triggering border, before the triggering border of the clock pulse for the levels to be dependably clocked. Flip-flop লিখে নাও বা ছবি তুলে নাও, যা খুশি। ছবি তুললে বুঝতে পারবে কিনা জানি না। আরো দু চারটে টাইম হয়, একটা হচ্ছে হোল্ড টাইম আর একটা হচ্ছে ফল টাইম। তোমাদের কিছু বাফার টাফার পড়িয়েছে নাকি কোনোদিন কলেজে? স্যার একবার বলুন। বাফার কিছু পড়িয়েছে? না স্যার। এই টাইম গুলো মেবি ইয়েতে পাবে না লেখা, আমি লিখে দিচ্ছি। এগুলো ইলেকট্রনিক্স এর বইতে থাকে খুব কম।
যাই হোক, এগুলো আনন্দ কুমারে পাবে, হোল টাইমটা লিখে দিচ্ছি। The last time at which power level becomes stable after triggering the watch pulse, or clock ও লিখতে পারো, ওটাই হয়। In order to dependably clock into the flip-flop is called the hold time। ঠিক আছে, আর একটা হচ্ছে ফল টাইম। হলো? আর আমাদের কলেজ কবে টবে খুলছে কিছু বলেছে? না স্যার, স্যার বলেছিল কলেজ করলে ফার্স্ট ইয়ারদের বাচ্চাদের স্যার ফার্স্ট ইয়ারদের ফার্স্ট ইয়ারদের অনলাইন ক্লাস শুরু হয়েছে আফটার দুর্গাপুজো, মানে ভালোভাবে ওদের অ্যাডমিশন। হ্যাঁ, তারপর ফার্স্ট ইয়ারদের ক্লাস আগস্ট থেকে স্টার্ট হয়েছে এমনি। অগস্ট থেকে সবার নয়, ওদের সবার নয়। হ্যাঁ হ্যাঁ, সেপ্টেম্বর অবধি ওদের অ্যাডমিশনই কমপ্লিট হয়, তারপর পুজো পর ওদের মেইন শুরু হয়। কিন্তু ওদের কোনো মিড সেমও হচ্ছে না, কোনো সেমিস্টারও হবে না এই টাইমটা। সেমিস্টার হবে না? আমাদের যেমন হচ্ছে, আমাদের যেমন দিয়ে দিয়েছে, বাট ওদের মিড সেমও হয়নি আর সেমিস্টারও এখনো কিছু বলে আর হবে না বলেছে। ওদের বলছে হলে সেটা পরে, এখন নয়। মানে আমাদের যেমন যা ডিসেম্বর জানুয়ারিতে, ওদের সেটা না। আচ্ছা, মানে ওদের ডবল সেমিস্টার একসাথে হতে পারে বলেছে। তোমাদের পরের বারে 3টে সেমিস্টার হবে এক বছরে, আবার ওটাকে রিশিডিউল করবে ঠিকভাবে। পরের বছর তোমাদের মানে যদি জানুয়ারি ডিসেম্বরে হয় 3টে সেমিস্টার দেবে তোমরা পরের বছর আর কি। স্যার কেন 3টে সেমিস্টার কেন? এই যে এবছরটা ডিলে হয়ে গেল স্যার কিন্তু জানুয়ারি টু জানুয়ারি তো সেশন হবে না, জানুয়ারি ডিসেম্বরই হবে। হ্যাঁ, পরের বছর 3টে হবে। হ্যাঁ, তোমাদের ফার্স্ট ইয়ারের বাচ্চাগুলো পেলে হয়, এরকম পরীক্ষা না নিলে আমার কাছে কেউ আসবে না, দেখতে হবে। যাই হোক, আর বলো। হ্যাঁ বলো। স্যার আমার কাছে ফার্স্ট ইয়ারের আছে কন্টাক্ট, তো ওরা যদি চাই দিয়ে দেবো আপনার নাম্বার। হ্যাঁ দিয়ে দাও। আমাকে সেন্ড করিস তো, আমাকে ঋচিক দা বলছিল এরকম আমার দরকার, আমাকে কন্টাক্ট গুলো একটু সেন্ড করিস। আমাকে ঋত্বিকদার নাম্বারটা দেখতে, আমার ফোন ফরম্যাট হয়ে যাওয়ার পর কন্টাক্টস আনসেভ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যাই হোক, তোমাদের আর কোনো ডাউট এখানে আছে কি? না সিও পড়িয়ে দেবো বলো, বাদ বাকি তো কেউ জয়েন করবে। স্যার সিও থেকে কি টাইপের কোয়েশ্চেন আসবে? সিও থেকে ডিরেক্ট কোয়েশ্চেন হবে, যা হবে ডিরেক্ট। মানে ধরো এই কেস ধরো, মানে এক একটা চ্যাপ্টার থেকে এক এক রকম কোয়েশ্চেন। তোমাদের যেগুলো পাইপলাইনিং আর প্যারালাল প্রসেসিং পড়াচ্ছে, এটা দেবেন নোটসে কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন আছে আর কিছু অঙ্ক করে দেয়া আছে, তো সেই অঙ্ক ঠঙ্ক গুলো আসতে পারে।
আহ, থিওরিটিক্যাল কোয়েশ্চেনও আসতে পারে, ধরো অ্যারিথমেটিক পাইপলাইনটা একটা মানে ডিজাইন করে দেখাও এইটার জন্য, বা যেরকম আগের দিন শেখাচ্ছিলাম ওইগুলো হতে পারে। মেমোরি থেকে অঙ্ক আসবে, সেটা ধরে নাও সেকেন্ডারি মেমোরিও হতে পারে, ক্যাশে মেমোরির অঙ্ক আসতে পারে, প্রাইমারি মেমোরির অঙ্ক আসতে পারে, অঙ্ক আসবে, ছবি আসবে। তোমাদের প্রচুর ছবি আঁকতে হবে সিও আর সি এর পরীক্ষাতে, এটা মাথায় রেখে দাও, ঠিক আছে? মানে ছবি ছাড়া কোনো কথা নেই। তার মানে ওই ডিজাইন আর ওই অঙ্কটা বেশি আসবে। হ্যাঁ, যখনই কোনো কিছু লিখবে, যদি মানে দেখো ইঞ্জিনিয়ারিং এ বেশি নাম্বার পাওয়ার একটা টেকনিক হচ্ছে, যখনই কোনো সাবজেক্টে কিছু লিখছো, যদি ইফ ইউ ক্যান ডিজাইন ইওর ওন ফ্লো চার্ট অর ওন চার্ট, কিছু যদি করতে পারো, নিজের যদি ফ্লো চার্ট বা কোনো ছবি দিয়ে বোঝাতে পারো, সেটা নাম্বার বেশি ক্যারি করে, ঠিক আছে? তো সেইগুলো একটু নিজেদের মতো করে ভাবতে হবে। বাট তোমাদেরকে সিও তে আর সিএ তে যে নোটস গুলো পাঠানো হয়েছে, যেটা দিদির হাতের লেখায় রয়েছে, দেখবে তোমাদের একটা সিনিয়র দিদি, তো ওইখানে ওই দিদিটাকে আমি অনেক খেটে খুঁটে, আর ও নিজে প্রচুর খেটে খুঁটে 10 5 7টা বই, আমার কাছে যত বই আছে সব নিয়ে চলে গেছিল। তো সব বই নিজে নিয়ে ভেবে ভেবে করেছে। তো ওই সরি, নোটসটা দিদি পড়লে, একটা নাম, দিদির নাম ওই দিদিটার দিদিটার নাম হচ্ছে দীক্ষান। পৌশানী। পৌশানী ও ও ও, ও তোমাদের কলেজের বেশ ওয়ান অফ দ্য টপার ছিল বোধহয়। ও প্রচুর খাটতো, আর ও খেটে খেটে করতো। আমি বললাম, যা আমার কর, যা করবি কর। ওটা তোমাদের কলেজে না আমার ফার্স্ট ব্যাচ ছিল, না সেকেন্ড ব্যাচ ছিল। মানে ওরাও সেকেন্ড ব্যাচ, আমারও সেকেন্ড ব্যাচ। তা এই হলো ব্যাপার। ওই নোটসটা যদি ফলো আপ করে পুরোপুরি পড়ে যেতে পারো, ও পেয়ে যাবে, ঠিক আছে? কারণ ওর মধ্যে থেকে সব। আর বোধহয় আর কি, আর ধরো তোমাদের চ্যাপ্টার গুলোর নাম বলো, আমি চ্যাপ্টার থেকে বলে দিচ্ছি কোন চ্যাপ্টার থেকে কি টাইপের কোয়েশ্চেন আসবে, সেটা বলে দিই, তারপর বাদ বাকিটা পড়িয়ে দিচ্ছি। ভেক্টর প্রসেসিংটা তো বাকি আছে। আমার কাছে যত ধরনের নোটস ছিল আমি সব দিয়ে দিয়েছি, সে ডিসির নোটস, পিসির নোটস সব মিলিয়ে আমি দিয়ে দিয়েছি যা ছিল আমার কাছে। এবার তোমরা খালি একটা করে চ্যাপ্টারের নাম বলো, আমি বলে দিচ্ছি কি ধরনের কোয়েশ্চেন আসবে আর কিভাবে প্রিপারেশন করবে। হ্যালো হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, নাম বলতে থাকো তো বাবা। ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে তো হিস্ট্রি তো, ওখান থেকে ভন নিউম্যান আর হাওয়ার্ডটা ভালো করে পড়বে। ইলেকট্রনিক এরা গুলো জাস্ট ওই মনে রাখবে কোনটাই কি ইউজ হয়। তারপর ভন নিউম্যানে বটলনেক কাকে বলে ওটা ভালো করে পড়বে। লাস্টের দেখবে পিছনে মানে টিকে ঘোষের এক্সারসাইজে, মানে ওই চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর দেখবে কিছু কোয়েশ্চেন অ্যান্সার লেখা আছে, ওইখান থেকে তোমাদের ডিসি কোয়েশ্চেন তোলে। ওই কটা কোয়েশ্চেন সব কটা চ্যাপ্টারেরই বলে যাচ্ছি, পিছনের কোয়েশ্চেন অ্যান্সার গুলো পড়ে যাবে, কমন পাবেই, ঠিক আছে? গেল। নেক্সট বলো, তোমাদের এই প্যারাল প্রসেসিং এর জন্য আমি বলেছিলাম, বা এই 8 নম্বর যে চ্যাপ্টারটা চলছে এটার জন্য বলেছিলাম জোটোয়ানি ফলো করতে। জোটোয়ানি কি কেউ কিনেছো বা পেয়েছো? না স্যার। জোটোয়ানি পাওনি? স্যার কেনা হয়নি, স্যার কেনা হয়নি, পেয়েছি বাট কেনা হয়নি। কিনতে হবে না, কাইবাং জোটোয়ানির বইটা ফলো করলেই হবে, দেখবে ওখানে ফার্স্ট দুটো। কিনতে পরে কিনবে, তোমাদের এই মুহূর্তে তোমরা যাই হোক মানে নিজেরা পরে একটা ডেটা স্ট্রাকচারের বই কিনে ঠিনে নিও, ওটা হেল্প করবে। কিনে নেব স্যার, কিনে নেব স্যার, মানে কলেজ ইয়ে তো খুলে গেছে এমনি সব। কলেজ স্ট্রিট খুলে গেছে, বাট অ্যামাজন বোধহয় সস্তা। অ্যামাজন স্যার সস্তা, কিন্তু আমার আরো অনেক বই কিনতে হবে অন্য সাবজেক্টের, তো কিনে নেবে যেতে একবার পারছি না। অ্যামাজনে তো সব পাওয়া যায়। হ্যাঁ স্যার কিনেছি, কিন্তু অ্যামাজনে ওইগুলো দিচ্ছে না কিছু, দেখেছিলাম। বাট অ্যামাজন মানে যেখান থেকেই হোক কিনে টিনে নিও, মানে যে একটা এর বই, সি এর বই, এর বই, ডেটা স্ট্রাকচার, পরবর্তীকালে যখন গেট ফেট দেবে তখন হেল্প করবে, কারণ গেটের জন্য তো বই লাগবেই। এই হচ্ছে একটা ব্যাপার। তারপর হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার কি আছে বাবা? এলিও নাকি, না মনে নেই। সেকেন্ড চ্যাপ্টার কি অঙ্কের চ্যাপ্টারটা, ক্যারি লুক হ্যাড অ্যাডার, এইগুলো যদি ওইখানে হয় সব কটা অ্যাডার বাইনারি ইনক্রিমেন্টারি সার্কিট গুলো প্র্যাকটিস হ্যাঁ করবে। স্যার। তারপর হচ্ছে ফ্লোটিং পয়েন্টের কনভার্সনটা ভালো করে প্র্যাকটিস করবে। ফিক্স পয়েন্ট নাম্বার সিস্টেমটা কি জিনিস সেটা বুঝবে। আর্স কমপ্লিমেন্ট মানে তো জানোই, আর+1 কমপ্লিমেন্ট, ওইগুলো প্র্যাকটিস করবে। তারপর হচ্ছে ওখানে ওই ক্যারি সেভ অ্যাডার, ক্যারি লুক অ্যাডার, ওই প্রপাগেশন ডিলেটা কিভাবে রিমুভ করা প্র্যাকটিস করবে। দেন হচ্ছে ওটার নাম কি, ওগুলো পড়বে আর কি।
তারপর হচ্ছে ওর পর আর কি আছে, ওখানেই কোনো একটা চ্যাপ্টারে দেখবে ট্রান্সলেশন লুকাসের পাবা, সম্ভবত মেমোরিতে আছে, ওইটা ভালো করে পড়বে, ওই শর্ট নোটটা, ওটা মেমোরিতে সেগমেন্টেশনের পরই থাকবে। আর আরেকটা ওইখানে যাবতীয় যা সার্কিট ফার্কিট ওইগুলো ভালো করে পড়ে ঠরে নেবে, তাহলেই হবে। প্র্যাকটিস করতে হবে ওই চ্যাপ্টারটা, মুখস্থ নয় চ্যাপ্টারটা, প্র্যাকটিসে। তারপরে চ্যাপ্টারটা যদি এএলইউ থাকে, শিফটার ইউনিট, লজিক ইউনিট, অ্যারিথমেটিক ইউনিট আলাদা করে ডিজাইন, তিনটেকে একসাথে ডিজাইন। তারপর হচ্ছে নাম কি এইটার, ওইগুলোই তো আছে বোধহয় এখানে, ওই ইউনিট গুলো আলাদা আলাদা করে ডিজাইন, আরটিএল কাকে বলে, রেজিস্টার ট্রান্সফার লজিক কাকে বলে, স্পেশাল পারপাস রেজিস্টার গুলোর কাজ কি, নামগুলো মনে রাখা, ওইটা হয়ে গেল। তারপর কি আছে, এই এই তিনটেই তো ছিল বোধহয়। তারপর তো বোধহয় মেমোরি, মেমোরি থাকলে মেমোরিতে কিছু বাদ দেওয়ার নেই, এস র্যাম, ডি র্যাম, সব র্যাম রম যা যাবতীয় যা সার্কিট আছে সব দেখবে। র্যামের থেকে দুটো অঙ্ক শিখিয়েছিলাম, যে বড় র্যাম থেকে মানে এটা ইউনিট বলে দিলাম আমাকে, একটা বড় সাইজের র্যাম বানাতে হলে সেই অঙ্কটা, যে হরিজন্টাল আর রো ওয়াইজ করতে হয় ওই অঙ্কগুলো। তারপর হচ্ছে একটা যদি র্যাম রম দিয়ে দেবে এই সাইজে, টোটাল একটা মেমোরি চিপ ডিজাইন করতে বলে সেটা। দেন হচ্ছে প্রাইমারি মেমোরির এইগুলো, যার সাথে সাথে প্রাইমারি মেমোরির কিছু ছোট ছোট অঙ্ক আছে সেগুলো দেখবে। দেন তারপর আসবে হচ্ছে ক্যাশে মেমোরিতে টেম্পোরাল লোকালিটি, স্পেশাল লোকালিটি কাকে বলে, পার্থক্য কি, এইটা ভালো করে বোঝা। ক্যাশে মেমোরির অ্যাড্রেসিং গুলো বোঝা, ক্যাশে কোহেরেন্স কি জিনিস সেটা বোঝা, ক্যাশে ক ধরনের হয়, L1 L2 L3, এই তিনটে ক্যাশের মধ্যে পার্থক্য কি এটা একটু দেখা, এইগুলো। তার সঙ্গে আসবে হচ্ছে তোমার ক্যাশের হিট রেশিওর আর এফিসিয়েন্সির একটা অঙ্ক আছে, ক্যাশে মিস ক্যাশে হিট, মানে ক্যাশে হিট ক্যাশে মিস মানে বেসিক্যালি কটা হিট হচ্ছে কটা মিস হচ্ছে, এফিসিয়েন্সি কি করে বার করতে হয় সেই অঙ্কটা। তারপর আর কি আছে বলো। তারপর হচ্ছে ভার্চুয়াল মেমোরিতে কিছু বাদ দেওয়ার নেই, ভার্চুয়াল মেমোরি কাকে বলে, পেজিং কাকে বলে, সেগমেন্টেশন কাকে বলে, এবং পেজিং এর অঙ্কগুলো, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, অপটিমাল, এলআরইউ আর হচ্ছে ফিফো, ভালো করে প্র্যাকটিস করবে। এই তিনটের মধ্যে যে কোনো একটা পাবেই পাবে, ঠিক আছে? তো এই হয়ে গেল। তারপর চলে যাচ্ছে হচ্ছে কোথায় যাব বলো, এগুলো হলো। তারপর হচ্ছে তারপর ওর সাথে আরেকটা আছে, সেকেন্ডারি মেমোরি বাদ দিয়েছিলাম, সেকেন্ডারি মেমোরি সেক্টর কাকে বলে, ফ্রেম কাকে বলে, এগুলো ভালো করে বুঝতে হবে। ইনার ট্র্যাক, আউটার ট্র্যাক, সারফেসের যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো ভালো করে, দুটো তাই তিনটে টাইপের অঙ্ক হয়, এগুলো ভালো করে করবে। ভার্চুয়াল মেমোরি হয়ে গেল, ভার্চুয়াল মেমোরির পর দেখবে ট্রান্সলেশন, লুকাসেট, বাফার, টিএলবি, টিএলবি শর্ট নোটটা ধরেই নাও পরীক্ষায় এসে গেছে, টিএলবিটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। সেগমেন্টেশন কাকে বলে ওটা ভালো করে পড়বে, এই জিনিসটা টিএলবি ছবি, সেগমেন্টেশনের ছবি, পেজিং এর ছবি, এই সব কটারই ছবি কিন্তু দিতে হবে যখনই কোনো রকম এরকম কিছু লিখছো, মানে স্কিমস অর অ্যাড্রেসিং প্রত্যেকটার কিন্তু ছবি প্রোভাইড করতেই হবে। তো সেইগুলো ভালো করে পড়ো, মানে ডায়াগ্রাম দিতে হবে। দেন এরপর আসে বোধহয় ইনপুট আউটপুট নাকি, না এরপর হচ্ছে কন্ট্রোল ইউনিট, সরি মেমোরির পর আছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটে বলবো যে প্রোগ্রামড ইনিশিয়েটেড আইও, যেগুলো ছিল মেমোরি ম্যাপড, প্রোগ্রামড ইনিশিয়েটেড, কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিটের কাজটা কি, ওইখানে যে ছোট ছোট 4-5টা টপিক আছে কন্ট্রোল ইউনিটের, ওই টপিক গুলো। দেন আইওতে আসলে হচ্ছে প্রচুর জিনিস। আচ্ছা আইও এরপর না, তারপর ইনস্ট্রাকশন সেট একটা চ্যাপ্টার আছে। ইনস্ট্রাকশন সেট থেকে যা যা বলেছি সব পড়বে, মানে হচ্ছে কত ধরনের ইনস্ট্রাকশন, একটা ইনস্ট্রাকশনকে বিভিন্ন ধরনের গুলোতে টু অ্যাড্রেস, থ্রি অ্যাড্রেসে লিখে নেওয়া, অ্যাড্রেসিং সব কটা, তারপর ইনস্ট্রাকশনের ফরম্যাট গুলো কি হয় না হয়, যাবতীয় বক্তব্য যা আছে ওখান থেকে কিছু কিন্তু বাদ দেওয়ার নেই, ওটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কারণ ইনস্ট্রাকশন সেটের সাথেই কিন্তু এই পাইপলাইনিং, প্যারালাল প্রসেসিং এগুলো কিন্তু রিলেটেড। তারপর যেটা পড়ে থাকে সেটার নাম কি বলো, তারপর হচ্ছে আইওতে ওই ডেজি চেনিং, আইও ফ্লোটিং, তারপর হচ্ছে ফোর্স ফ্লোটিং, ওই মেথড গুলো, যে আইওটা কি করে হ্যান্ডশেকিং, প্রোগ্রাম ইনিশিয়েটেড আইও কি, মেমোরি ম্যাপড আইও কি, আইওর কি কি ইন্টারফেস লাগে। ডেফিনেটলি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডিএমএ, ডিরেক্ট মেমোরি অ্যাড্রেস অ্যাক্সেসিং, এই জিনিসটা কি জিনিস এইটা সম্বন্ধে লেখা এবং এর ছবিটা প্র্যাকটিস করা, এটা খুব ইম্পর্টেন্ট। এগুলো হয়ে গেল। তারপর হচ্ছে আইওতে আর কি আছে, আইওতে এইসবই তো আছে বোধহয়, আর টুকিটাকি যা আছে সেগুলো দেখবে। আর কি আছে, তারপর সদায় আছে হচ্ছে লাস্ট চ্যাপ্টার 7 চ্যাপ্টারটা কি ছিল, ওই পাইপলাইনিং ইনস্ট্রাকশন সেটা ছিল, পাইপলাইন ওখানেও পড়েছো, 8 নম্বর চ্যাপ্টারেও পড়েছো পাইপলাইনিং। তো এখানে পাইপলাইনিং করছো, ভেক্টর প্রসেসিং, আর যতদূর পড়েছি এসআইএমডি, এমআইএমডি, তারপর অ্যারিথমেটিক পাইপলাইনিং, এগুলো সব কিছু ভালো করে। তারপর রিজার্ভেশন টেবিল করা আগের দিন শিখিয়ে দিয়েছি, রিজার্ভেশন টেবিলটা বুঝতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। সেগুলো বলে দিয়েছি আগের দিন। তো পাইপলাইন ডিজাইনও বলে দিলাম, আর প্রসেসরের জায়গাটাও বলছিলাম বোধহয়। কন্ট্রোল হ্যাজার্ড, ডেটা হ্যাজার্ড, ওইগুলো ভালো করে পড়বে। সলিউশন অফ ডেটা হ্যাজার্ড দেখবে এই বইতে সব জায়গায় সবটা লেখা রয়েছে, খালি এবার তোমাকে পড়তে হবে হচ্ছে ওই ভেক্টর প্রসেসিং এর পার্টটা। আর দেখবে 8 নম্বর যে নোটসটা দেয়া রয়েছে ওখানে একটা লেখা রয়েছে দেখবে মাল্টিপল ইস্যু প্রসেসেস, ওই জায়গাটা একবার জাস্ট খালি পড়বে, সুপার পাইপলাইনিং, সুপারস্টার,
স্কেলার ভিএলআইডব্লিউ জাস্ট রিডিং এর জন্য ওই জায়গাটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট একবার চোখ বুলিয়ে নেবে বা ওই নোটসটাও চোখ বুলিয়ে নিতে পারো। এবার ওই ভেক্টর প্রসেসিং এ যখন যাবে, এবার এই ভেক্টর প্রসেসিং এ আমার একটা বক্তব্য, সেটা হচ্ছে তোমাদের কলেজে এটা কতটা পড়িয়েছে আমাকে একটুখানি বলো, কারণ ইটস হিউজ। মানে এটা আমি পড়িয়ে দিতে পারি, আমার পড়াতে হয়তো 8 ঘন্টা লাগবে, কিন্তু এইখান থেকে কিন্তু নানান রকমের জিনিস আছে যেটা আর্কিটেকচারে কভার হয়। তোমাদের কলেজে এইটা কতটা পড়িয়েছে সেটা আমাকে একটু বলো। নুমা কুমা উমা ওইগুলো না আমি পড়িয়ে দিলাম, ওগুলো মুখস্থ করে হয়ে যাবে। তোমাদের কি এরকম নেটওয়ার্কের অঙ্ক করিয়েছে? একটা মেশ রিং দিয়ে দিল, সেখান থেকে লিনিয়ার অ্যারে করতে হবে, বা সেগুলো কি করিয়েছে? না স্যার। তোমাদের কি ভেক্টর ইনস্ট্রাকশন কিছুই পড়ায়নি? একদিন মনে হয় পড়িয়েছি, না কি বলে যাচ্ছে। বাদ বাকিরা রাজনা, সংকেত, কৃষ্ণেন্দু, নীলাঞ্জনা, তোমরা কিছু জানো, কিছু পড়িয়েছে কি পড়ায়নি? হ্যাঁ স্যার, বলছি দাঁড়া। সরি। হ্যাঁ বলো। ডি সামন্ত তো ভালো বই। ডি সামন্ত পড়ছো, ডি সামন্ত পড়ো আপাতত। এবার ধরো দেখো, সি দিয়ে ডি সামন্ত পড়েছো, এবার ধরো শিখে যখন যাচ্ছ, এরপর তোমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজ শিখতে পারো। অন্যান্য ল্যাঙ্গুয়েজ বলতে জাভা শিখবে পরের সেমিস্টারে, তোমরা সেমিস্টারে ছুটি ফুটি থাকলে তখন সি প্লাস প্লাস শিখতে পারো। সি প্লাস প্লাস শিখলে সি প্লাস প্লাস দিয়ে কি করে ডেটা স্ট্রাকচার কি ইমপ্লিমেন্ট করতে হয় তার জন্য একটা বই আছে ভালো, আর এস সালারিয়া। তো সি প্লাস প্লাস শিখতে হবে, তারপর ওটা করতে পারবে। তারপর জাভার জন্য আছে হচ্ছে রবার্ট স্যাচুইকের একটা বই হয়, সেটা হচ্ছে অ্যালগরিদমস, মানে ওই ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম ইউজিং জাভা, রবার্ট স্যাচুইক। এই বইগুলো একটু একটু ডিফার কনসেপ্ট। পাইথনের জন্য হয় হচ্ছে নরসীমা কারুমানচি। তো এইগুলো পড়তে পারো, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট বুকস। ডেটা স্ট্রাকচারের ভালো বই হচ্ছে একটা বই আছে, ওই নাম ভুলে গেছি, দেখে বলবো। আমি ডি সামন্তই পড়ি জেনারেলি, আরো দু একটা ভালো ভালো বই আছে, নাম ভুলে যাচ্ছি। যদিও সেগুলো হচ্ছে মেনলি অ্যালগরিদমের বুক, ওর মধ্যেই ডেটা স্ট্রাকচার লেখা রয়েছে। ওই লোকটার নাম কি ভুলে গেছি, মনে পড়লে বলে দেবো। যাই হোক, আমি পড়ে দিচ্ছি যতটা। দেখো ভেক্টর প্রসেসিং এর, ভেক্টর প্রসেসিং জিনিসটা হচ্ছে কি বলতো, ভেক্টর প্রসেসর মানে হচ্ছে এর কাছে একটা স্কেলার প্রসেসর, মানে যেরকম নরমাল আমরা প্রসেসর দেখি, স্কেলার প্রসেসর। ভেক্টর প্রসেসর কনসিস্টেড অফ স্কেলার প্রসেসর এন্ড আ ভেক্টর ইউনিট। ভেক্টর প্রসেসিং পড়াইনি স্যার আমি। ভেক্টর প্রসেসিং পড়াইনি? আমরা তাহলে একটু পড়ে রেখে দিই, যদি না পড়ায়, যদি এবার পড়িয়ে দেয়, কি করবো বলো, তোমরা ডিসাইড করো, পড়বে কি পড়বে না। জেনারেলি বেসিক্যালি হচ্ছে ভেক্টর প্রসেসিং কি বলতো, এটা একদম পিওর আর্কিটেকচার, কারণ এখানে প্রচুর জিনিস শেখা দরকার। এবার তোমাদের কলেজে তো দুটো সাবজেক্ট এক করে দিয়ে যে কি করতে চাইছে জানি না। আমরা তো একবার, আমরা যখন বিটেক করেছি আমাদের একটা সেমিস্টারে শুধু সিও থাকতো, একটা সেমিস্টারে শুধু আর্কিটেকচার থাকতো, মানে প্রচুর পড়তে হতো। যাই হোক, জানি না কি চাইছে, কি করবো, পড়াবো কি পড়াবো না।
আমাদের এখনো পড়ায়নি, তারপর আমাদের তো মিড টার্ম তো শুরু হচ্ছে সামনে। স্যার আর হবে না, এখন আর কিছু হলো না, মানে সেটাই স্যার ভাবছি ক্লাস স্যার। শেষ হয়ে গেছে, এটা এই ফ্রাইডেটা লাস্ট ক্লাস ছিল। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো। স্যার যেই যেই টপিকস পড়িয়েছে ওই ইয়েতে বলে দিচ্ছি, ভেক্টর প্রসেসর, ভেক্টর ইনস্ট্রাকশন টাইপ, ভেক্টর প্রসেসর ক্লাসিফিকেশন, ভেক্টরাইজিং কম্পাইলার, এটাই এটাই চারটেই। সবই পড়ে দিয়েছি। হ্যাঁ এগুলো তো আপনি পড়িয়ে দিয়েছেন, এর আর কিছু পড়াইনি। না না, ভেক্টরাইজিং প্রসেসর যখন বলেছে না স্যার ওটা হয়নি, স্যার ওটা করাইনি। তাহলে আমি একটু ওই নোমা কোমা অবধি বলে দিই অল্প করে, ঠিক আছে? তোমাদের যদি কোয়েশ্চেন চলে আসে অ্যাটলিস্ট অ্যাটেন্ড তো করতে পারবে, সোজা জিনিস। মানে সহজ ভাষায় বলে দিচ্ছি, মানে অঙ্ক ফঙ্ক অত ইম্পর্টেন্ট হয়তো দেবে না। স্যার But আমাদের যা নোটস দিয়েছে সব টিকে ঘোষ ম্যাক্সিমাম ওখান থেকেই দেখলাম দিয়েছে। আমাদের বর্ষার ওই ডিসি টিকে ঘষি ফলো করে, আর কিছু ফলো করতে পারেও না, ওদের ক্ষমতায় কোলায় না। এইটার জন্য অনেক বই আছে, মানে তোমাদের সিনিয়ররা প্রচুর খেটেছে। তোমাদের সিনিয়র বলতে তোমাদের ইমিডিয়েট সিনিয়ররা খাটেনি, তার আগে সিনিয়ররা প্রচুর খেটে পড়েছে এই সাবজেক্ট। তোমাদের তোমার আরো ডিটেলসে পড়াবো, এখন তো কমিয়ে দিয়েছে, জানি না কেন কমাচ্ছে। তো তোমরা, আমি বলবো যারা এমটেক টেমটেক করবে, ঠিক করেছো, গেট ফেট দেবে, তারা কিন্তু এই সাবজেক্টটা ভালো করে পড়ো। প্রচুর কোয়েশ্চেন আসছে, হ্যাঁ, মানে যত কম্পিটিটিভ এক্সাম বলো এখন প্রচুর কোয়েশ্চেন দেয় সিও সিএ থেকে। তো সেই কারণে সিও এর থেকে, স্যার গেটের সিও এর থেকে আসে ম্যাক্সিমাম আসে, ম্যাক্সিমাম না, সবটারই পার্ট মানে থাকে। ম্যাক্সিমাম তো না মানে আসে। সিও সিএ থেকে কোয়েশ্চেন থাকে, মানে এবার দেখো গেটে ওরকম ডিরেক্ট কোয়েশ্চেন হয় না, গেটে সিও সিএ ওয়ার্কিং মিলিয়ে একটা কোয়েশ্চেন হবে। তো ধরো ডিএম আর ওএস মিলিয়ে একটা কোয়েশ্চেন হবে, অটোমাটা থেকে ডিরেক্ট কোয়েশ্চেন থাকবে, ডেটা স্ট্রাকচার আর অ্যালগরিদম মিলিয়ে কোয়েশ্চেন হবে। কারণ ডিরেক্ট কোয়েশ্চেন দিলে তো সবাই পাস করে যাবে, সবাইকে তো পাস করাতে হবে না। গেটে তো আর কোনো ইয়েতেই তোমার ডিরেক্ট কোয়েশ্চেন দেবে না, দেয়ও না, সেটা দেওয়া উচিত না। কারণে সেই কারণে তো এই সাবজেক্টটা আমি তোমাদের বলবো যে তোমরা যখন এই সেমিস্টার হয়ে যাবে, যখন ছুটি পাবে, দেন কাইওয়াং জোটওয়ানিটা কিনে নিও, বা কাইওয়াং শুধু বইটাও কিনতে পারো, বা চাইলে একটু হ্যামেচারের বইটাও পড়তে পারো। মানে আমি বলবো যে অ্যাটলিস্ট দুটো বই ভ্যারি করো, ঠিক আছে? টিকে ঘোষ তো পড়েছো, এটা বেসিক ফাউন্ডেশন বুক, এটাতে প্রচুর কিছু কনসেপ্ট এনরিচ হবে না। তোমরা সিওর জন্য হ্যামেচারের বইটা পড়ো, আর আর্কিটেকচারের জন্য কাইওয়াং জোটওয়ানি বা শুধু কাইওয়াং এর বইটা একটু রিডিং করো, অ্যাটলিস্ট গল্পের বইয়ের মতো পড়ে রেখো। দ্যাট উইল হেল্প ইউ ইন গেট। কারণ গেট ক্র্যাক করতে গেলে একটা কথা, ওই মেডিসি, গেট ফোরাম, গেট একাডেমিতে ভর্তি হলেই আমি যে গেট ক্র্যাক করতে পারবো এরকম নয়। যদি কেউ থরলে টেক্সট বই পড়তে পারো, গেট ইজিলি ক্র্যাক হয়ে যায়, ঠিক আছে? আর একটা যাই নোটস ফোর্স আছে, বা আমি তো ক্লাস বোধহয় স্টার্ট হচ্ছে, তোমাদের সিনিয়ররা মাথা খারাপ করছে গেটের ক্লাসের জন্য, তো তোমরা ওখানেও জয়েন টয়েন করতে পারো যেরকম খুশি। ও আপনি গেটেরও ক্লাস নেন? আগে বলেননি। নিচ্ছিলাম, না, নিতে হচ্ছে, নিতে হবে আর কি। তোমাদের কয়েকজন সিনিয়র মাথা খারাপ করেছে, মানে কয়েকজন মিলে আর কি। তো আমি একা নেব না, আমি নিলে আমি আর আমার দুই একজন প্রফেসর মিলেই নেবে, মানে একা সম্ভব নয়, পাগল হয়ে যাবো গেট পড়াতে গিয়ে মিলে। তো আমি কিছু সেকশন নেব, আমার কিছু স্পেসিফাইড সেকশন আছে, সেগুলো আমি নেব। আর বাদ আর বাকি অ্যাপটিটিউডের সিওসি এর জন্য পার্টটা নেবে হচ্ছে একটা ম্যাম, ও প্রচুর জ্ঞানী মানুষ, সিওসি এতে 10 বছর ধরে পড়াচ্ছে, তো প্রচুর জ্ঞান ওর, তো উনিই নেবেন সিওসি। আর আমি নেব হচ্ছে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের পার্টটা, মানে হচ্ছে অটোমাটা, এআই, কম্পাইলার, ডেটা স্ট্রাকচার, অঙ্ক, ডিসক্রিট ফিসক্রিট, এইসবগুলো আমি নেব। যাই হোক, দেখো ওই ভেক্টর প্রসেসিং এর ব্যাপারটাই বলি। যে ভেক্টর প্রসেসর যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা স্কেলার প্রসেসর আছে আর একটা ভেক্টর ইউনিট আছে। এই ভেক্টর ইউনিটটা কি, মানে তোমরা ভাবতে পারো ভেক্টর ইউনিটটা হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে, মানে ইন্ডিপেন্ডেন্ট ফাংশনাল ইউনিট ডেফিনেটলি, যেটা ভেক্টর অপারেশন করে। এবার ভেক্টর অপারেশন মানে কি, মানে বেসিক্যালি হচ্ছে ধরো আমার কাছে যখন মাল্টিপল প্রসেসর আছে, তখন আমাকে একটা ডিরেকশন ঠিক করতে হতে পারে, বা এই প্রসেসরে এটা এক্সিকিউট হবে, ওই প্রসেসরে ওটা এক্সিকিউট হবে। এই ব্যাপারটা হচ্ছে ভেক্টর প্রসেসিং এর মেন গোল প্রথম। তো scalar instruction are executed on scalar processor, whereas vector instruction are executed on a vector unit which is generally pipeline. মানে একটা সিম্পল প্রসেসর যেটা পাইপলাইন নেই ধরে নাও, আর কিছুটা পাইপলাইন পার্ট রয়েছে। when designing the instruction set for a vector unit, one has to choose an ISA,
মানে instruction set architecture, most of the students vector units have an instruction set that generalize the load store, যেটাকে বেসিক্যালি রিস্ক আর্কিটেকচার মানে ইনস্ট্রাকশন সেট যেটা হয়, রিস্ক আর্কিটেকচারের স্টোর তৈরি করা হয় অফ স্কেলার প্রসেসর এন্ড ভেক্টর প্রসেসর্স আর প্রসেসর্স হুইচ হ্যাভ স্পেশাল হার্ডওয়্যার অফ পারফর্মিং এন অপারেশনস ভেক্টরস। তো সহজ বক্তব্য হচ্ছে যে আমার কাছে ইনস্ট্রাকশন গুলো তৈরি করার একটা আর্কিটেকচারাল ভ্যালু রয়েছে বা আর্কিটেকচার আছে, যে এই ফরম্যাটে গেলে এটা হচ্ছে ভেক্টর, এই ফরম্যাটে আসলে এটা স্কেলার, স্কেলার হলে আমি এখানে ফেলবো, ভেক্টর হলে ওখানে ফেলবো। এবার সেটাই আসছে কি করে বুঝবো স্কেলার আর ভেক্টরটা। Then most of the available supercomputers are vector supercomputers. A supercomputer is characterized by high execution speed, very high execution with large main memory, secondary memory, and use of parallel structure softwares in large extent. Supercomputers are specifically designed to perform huge vectors of or matrix computation in the specific areas of petroleum exploration, VLSI circuit design, meteorology, nuclear research, artificial intelligence, etc., etc., etc. To examine the efficiency of vector processing over scalar processing, we compare the following two programs, one written in the vector processing and another written in the scalar processing. ধরে নাও এইটা বুঝলেই বুঝে যাবে। For I equals to 1 to n, do AI equals to BI plus CI is implemented by the sequence of scalar operations. এটা হচ্ছে স্কেলার অপারেশনের বলছে। আর পরেরটা দেখো কি করছে, ইনিশিয়ালাইজ I equals to 1, read BI, read CI, add BI and CI, store AI equals to BIC, increment I equals to I plus 1, then if I less than equals to n, go to level, stop. In a vector processor, the above for loop operation can be vectorized into one vector instruction, যেটা হচ্ছে এইভাবে দেখো লেখা রয়েছে, যে দুটো যে এরকম ভাবে স্কেলারে আমরা লিখেছি এত কঠিন বক্তব্য ভাবে, মানে সরি, স্কেলার প্রসেসর ফর লুপ কনভেনশনাল আর দ্য ফলোইং সিরিজ অফ, মানে এই যদি এই কোডটা থাকে ফর I equals to 1 to n, AI equals to BI plus CI and এইটাকে যদি আমরা স্কেলার প্রসেসিং এ লিখতে চাই বা স্কেলার ইনস্ট্রাকশনে লিখতে চাই, তাহলে ওই যে লেভেল দিয়ে যেটা লেখা হয়েছে সিকোয়েন্স অফ স্কেলার অপারেশন ওইভাবে করতে হবে। বাট ভেক্টর অপারেশন এত খাটতে হবে না। আমরা কি করব, A1 to n equals to B1 to n, C equals to n, কারণ প্যারালাল প্রসেসিং আমার প্রত্যেকটাকে আলাদা আলাদা করে n অবধি ভ্যালু তুলতে পারবে। কারণ স্কেলার প্রসেসিং এ আমাকে কি প্যারালালি ভ্যালু তোলার জায়গা নেই, তাহলে একটা একটা করে আমাকে যেতে হবে। এখানে যেহেতু আমি কি 1 1 2 2, মানে বেসিক্যালি A1 যখন যোগ হচ্ছে A1 এর সাথে B1 C1 যখন যোগ হচ্ছে, A1 এর B1 C1 যোগ হয়ে যখন A1 এ স্টোর হচ্ছে প্যারালালি যেহেতু, তাই জন্য হতে পারে কোনো একটা জায়গায় হয়তো A2 এর মধ্যে B2 C2 যোগ হচ্ছে মানে থাকছে, দেন B3 C3 যোগ হয়ে A3 তে ঢুকছে, এইভাবে এটা প্যারালালি চলছে। সেই জন্য যেহেতু আমি প্যারালাল আছে আমার কাছে, তাই ভেক্টর প্রসেসিং এ ওই একটা সিঙ্গেল লাইন ইনস্ট্রাকশনই কাজ করে দেবে, where A1 to refers the n element vector considering the scalar components of A1 to A to execute this vector instruction. The vector processor uses the adder pipeline. I guess বুঝতে পেরেছো। আর আগের দিনই বুঝিয়ে দিয়েছি অ্যারিথমেটিক পাইপলাইন কিভাবে কাজ করে, যে আমরা পর পর একসাথে মাল্টিপল কাজগুলো একসাথে করতে পারি। ক্লিয়ার? হ্যালো হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, দেন যেটা থাকে দেখো সেটা হচ্ছে যে the execution of the scalar loop repeats loop control override in each iteration, মানে প্রত্যেকটা সময় দেখো চেকিং বাড়ছে। In vector processing using pipelines, loop control override is eliminated by using hardware or firmware controls, মানে কোনো রকম ভাবে আমরা কন্ট্রোল করতে হবে, n এর ভ্যালু যতটা ততটাই কাজ করবে। Vector length register is used to control the vector operation, মনে রেখো এটা vector length register. The overhead of pipeline processing is mainly the setup time, মানে আমাদের টোটাল এক্সিকিউশন টাইমটা যেটা লাগে সেই সেটআপ টাইমটা বা বেসিক্যালি পাইপলাইনটাকে তৈরি করতে বা এলিমেন্ট গুলোকে সাজাতে যে টাইমটা লাগে সেটা হচ্ছে সেটআপ টাইম, which is needed to route the operands among the functional units. এই মেনলি যে টাইমটা লাগে, কারণ একবার কাজ শুরু করলে এটা হুস করে কাজটা শেষ হয়ে যাবে, যেটা স্কেলার ইউনিটি ইট উইল টেক টাইম। এই হচ্ছে গল্প। তো ভেক্টর ইনস্ট্রাকশন টাইপটা কি, ভেক্টর অপারেন্ট contains ordered set of n elements where n is the called of the length of the vector. All the elements in a vector are same type scalar quantities which may be floating point number, an integer, logical value or a character, যা খুশি। মানে four primitive types of vector instruction যেটা আছে দেখো, v to v, v to s, v cross v to v, v cross to s। এখানে v আর s denotes a vector operand and scalar operand, ঠিক আছে? মাথায় রেখো যে ভেক্টর স্কেলার গুণ করলেও ভেক্টরই পাবে, ভেক্টর ভেক্টর গুণ করলেও ভেক্টর পাবে, ভেক্টর টু স্কেলার করতে পারি, ভেক্টর টু ভেক্টর রাখতে পারি, এই হচ্ছে ব্যাপার। তো the instruction f1 and f2 are the unary operations and f3 for the binary operation.
the vcom মানে যেটাকে vector complement বলে, which complements each component of the vector is an f1 operation, যেটাকে vcom বলছে, মানে v2 v1 এ কমপ্লিমেন্ট করা। vmax হচ্ছে vector maximum which finds a maximum scalar quantity from the all components in the vector is f2 operation। vmpl মানে হচ্ছে বেসিক্যালি ভেক্টর মাল্টিপ্লাই, তারপর হচ্ছে দেখবে লেখা আছে যেটা হচ্ছে f3 কে বোঝাচ্ছে। হ্যাঁ, দেন হচ্ছে svp যেটা হচ্ছে স্কেলার ভেক্টর প্রোডাক্ট, সেটা হচ্ছে which multiply the constant value of each component of the vector is an f4 operation। pipeline implementation of four basic vector operand illustrated in figure 8.23। দেখো পরের কোনো একটা পেজে করে দিয়েছে, কিছুই না, নরমালি ভেক্টর টু ভেক্টর মানে হচ্ছে একদম সিঙ্গেল ফ্লো। ভেক্টর থেকে যদি একটা স্কেলার খুঁজতে তাহলে ওটাকে আবার লুপিং করতে হবে। যদি ভেক্টর থেকে ভেক্টর গুণ করে v3 পেতে চাও, মানে আরেকটা করতে পেতে চাও, তাহলে হচ্ছে নরমালি একটা জাস্ট ভেক্টর ভেক্টর গুণ করব। আর যদি স্কেলার ভেক্টর গুণ হয় তাহলেও তোমার নরমাল ফ্লো থাকবে। কিন্তু যদি ভেক্টর থেকে স্কেলার কোয়ান্টিটি বার করতে হয় তখন কিন্তু একটা লুপিং এর ব্যাপার থাকে, মানে দের শুড বি আ ফিডব্যাক। আই গেস তোমরা দেখতে পাবে, দেখো ছবিটা তাহলেই বুঝতে পারবে। দেখে বলো বুঝছো কিনা। আর ভেক্টর ইনস্ট্রাকশন ফরম্যাটের মধ্যে চারটে জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে অপারেশন কোড মানে অপকোড, তারপর হচ্ছে বেস অ্যাড্রেস কোথা থেকে শুরু করতে হবে, দেন হচ্ছে অফসেট মানে যেটা ডিসপ্লেসমেন্ট ভ্যালু, মানে আমি কত করে এক্সট্রা ইনিশিয়ালাইজ করব, মানে ফার্স্টে ধরো 0th লোকেশনে আছে, দেন আই মুভ টু 1 অর 2, সেই ভ্যালুটা লাগে। আর অ্যাড্রেস ইনক্রিমেন্ট মানে হচ্ছে তুমি কত করে অ্যাড্রেসটাকে বাড়াতে চাইছো। আরেকটা থাকে হচ্ছে ভেক্টরের লেন্থ আর ভ্যালু অফ n। যদি দেখে নাও, দেখে নিয়ে বোঝো, বলো বুঝতে পেরেছো কি পারোনি। যদি না পারো তাহলে আমি বলো, আমি বলছি আবার। যদি বুঝে যাও তাহলে আমি ছেড়ে দেবো, আমি লাইন বাই লাইন বলবো না। একটু ইন্টারঅ্যাক্ট করো প্লিজ। ভেক্টরাইজিং কম্পাইলার পড়িয়েছে, দেন আরে তোমাদের অ্যারে প্রসেসর পড়িয়েছে, আই গেস পড়িয়েছে। অ্যারে প্রসেসর তো পড়ানো, সিস্টোলিক অ্যারে এসব পড়িয়েছে কিছু, নাম ঠাম বলেছে, সিস্টোলিক অ্যারে, নন সিস্টোলিক অ্যারে। ও তোমাদের আমাকে শিওর আমার ওই নোটসটা পাঠাতে হবে যেটা আমার ড্রাইভে ফেলা আছে। পাঠিয়ে দেবো আজকেই, পাঠিয়ে দেবো আজকে, আমার টাইম আছে মোটামুটি, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো আজকে। ড্রাইভটা খালি করব তখন তোমাদের পাঠিয়ে দিয়ে একবারে খালি করে দেবো। কোনো একজনকে পাঠিয়ে দিলে বাদ বাকিকে সবাই পাঠিয়ে দিতে পারবে তো? হ্যাঁ স্যার। তাহলে রাজন, আমি তোমাকে মেল করব বা ঠিক হোয়াটসঅ্যাপে আছে। লিংক দেবো, তুমি বাদ বাকিতে পাঠিয়ে দিও। ঠিক আছে স্যার। আচ্ছা, তোমাদের যেটুকু অবধি বললাম সেটুকু বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেক্টর প্রসেসর ক্লাসিফিকেশন যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি কিভাবে অপারেন্টটাকে রিট্রিভ করা হয় ভেক্টর প্রসেসরে, এবং পাইপলাইন ভেক্টর কম্পিউটারস কি কি আছে তার উপর দুভাবে ক্যাটাগরি করা যায়, ঠিক আছে? সেটা হচ্ছে একটা হচ্ছে মেমোরি টু মেমোরি আর্কিটেকচার, আর একটা হচ্ছে রেজিস্টার টু রেজিস্টার আর্কিটেকচার। ভয় পাওয়ার কিছু নেই। মেমোরি টু মেমোরি আর্কিটেকচার মানে হচ্ছে source operand, intermediate and final result are retrieved directly from the main memory and stored in the directly main memory, মানে এটা হচ্ছে memory to memory। মানে হচ্ছে for memory to memory vector instruction the information of the base address, offset, increment, vector length must be specified in order to enable streams of data, কারণ এখানে তো একটা ডেটা না, এখানে streams of data transfers between মেন মেমোরি অ্যান্ড দ্য পাইপলাইনস, মানে মেন মেমোরি থেকে তুললে প্রসেসর পাইপলাইনে পাঠালে, কাজ করলো, আবার মেমোরি থেকে স্টোর হলো। তো প্রসেসর লাইক T1S, CDS, CDC স্টার 100 এগুলো হচ্ছে আগেকার দিনে। তো হ্যাভ ভেক্টর ইনস্ট্রাকশন এন্ড মেমোরি টু মেমোরি ফরম্যাটস, মানে সুপার কম্পিউটারে কিছু কিছু ইউজ হয় ভাবতে পারো। and register to register architecture operands and results are retrieved indirectly, মানে basically indirectly from the memory and through the use of large number of vector registers or scalar register the processor CRA1 and তারপর হচ্ছে Fujitsu VP200, এটা মনে রেখো, Fujitsu এটা কাজের, Fujitsu 2D100 যেটা VP200, এইটা হচ্ছে বেসিক্যালি Fujitsu VP10200 use a vector instruction to register format a block diagram of modern multiple pipeline vector computation so on। এইটা যেটা দেখাচ্ছে বলে দিচ্ছি কি, দেখো বেসিক্যালি হাই স্পিড মেন মেমোরি, যদি আমাদের হাই স্পিড মেন মেমোরি থাকে না কম্পিউটারে, স্লোই, যতই ভালো র্যাম লাগাও না কেন DDR5 চবে, DDR6 ফিক্স হলে এখন মনে হবে ভালো হবে, DDR4 স্লো হয়ে গেছে।
ইনস্ট্রাকশন প্রসেসিং ইউনিট যেটা আইপিইউ, মানে বেসিক্যালি ওখানে বেসিক্যালি ইনস্ট্রাকশন রেজিস্টার, ইনস্ট্রাকশন বাফার রেজিস্টার সব কটা রয়েছে। আর ভেক্টর অ্যাড্রেস কন্ট্রোলে মানে ধরো ভেক্টর রেজিস্টার গুলো থাকতে পারে, কিছু পাইপলাইন ভেক্টর রেজিস্টার থাকতে পারে, সেগুলো রয়েছে। দেন ওইখান থেকে ফার্স্টে ওই মেন মেমোরি থেকে তুললো, তোলার পর দেখো এখানে দেখো মেন মেমোরি অ্যান্ড রেজিস্টার দুটোকেই তুমি ইমপ্লিমেন্ট করবে, কারণ মিক্সড আপই ইমপ্লিমেন্ট হয়, কোনোটাই ডিরেক্টলি এটা ডিরেক্টলি ওটা ইমপ্লিমেন্ট হয় না। দেন স্কেলার রেজিস্টার ইনস্ট্রাকশন, যে স্কেলার রেজিস্টার স্কেলার প্রসেসর যেগুলো পাঠাচ্ছে, আর একটা যেটা ভেক্টরের মাধ্যমে যাচ্ছে, দেখো ওই স্কেলার ইনস্ট্রাকশন প্রসেসিং ইউনিট থেকে নিচ্ছে ইনস্ট্রাকশন কন্ট্রোলার, অ্যাক্সেস কন্ট্রোলার যেটা রয়েছে ভেক্টর অ্যাক্সেস কন্ট্রোলার থেকে অ্যাড্রেস গুলো উঠছে, কোন অ্যাড্রেস থেকে তুলতে হবে, রেজিস্টারের ভ্যালু গুলো উঠছে, সেইগুলোর সাথে ম্যাচ হচ্ছে, ম্যাচ হয়ে সবটা ওই পাইপলাইন প্রসেসরের মধ্যে ভেক্টর প্রসেসরের মধ্যে যাচ্ছে, গিয়ে কাজ হয়ে আবার ঠিক সেম ফেজেতেই স্টোর হয়ে মেমোরিতে স্টোর হবে, আলটিমেটলি মেমোরিতে স্টোর হবে। But for the temporal calculation or for the easy access, if it is accessed earlier and it is stored in register 2, then এটা রেজিস্টার থেকে তুলে নেব, তখন আর মেমোরি থেকে খুঁজবো না। এই ব্যাপারটা মাথায় রেখে, ঠিক আছে? বোঝা গেছে? হ্যালো হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ, এবার ভেক্টরাইজিং কম্পাইলেশন হচ্ছে ভেক্টর ইনস্ট্রাকশনটা কিভাবে ভেক্টরাইজিং করা হয় বা কিভাবে স্কেলার ইনস্ট্রাকশন বা ভেক্টর ইনস্ট্রাকশন গুলোকে কাজ করানো হয়। A crucial ingredient in vector processing system is vectorizing compiler. The job of vectorizing compiler is to enter the sequential programs and create a set of vector instruction. To accomplish this, a number of language construction need to be provided. We outline a few such examples. দেখো কিরকম বলছে, for loops can be vectorized easily. For example, such a loop for I equals to 1 to n ai equals to bi into ci may be vectorized as a থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 is to n equals to b 1 is to n c into 1 is to n। কারণ এই অঙ্কগুলো তোমাদের আমি জানি না করাচ্ছে কিনা, এইগুলো দিয়ে প্রচুর বড় বড় কিছু অঙ্ক হয় যেগুলো কি ইনস্ট্রাকশন সাইকেল প্লার, মানে তারপরে ওই ভেক্টরাইজিং কম্পাইলারের পর জেনারেলি একটা ফ্লিন্স ট্যাক্সোনমির উপর অঙ্ক হয়, জানি না তোমাদের করেছে কিনা। অঙ্কটা করতে 7-8 পাতা লাগে, মানে সেভ সিকোয়েন্স সবকিছু বার করতে হয়, জানি না তোমাদের করিয়েছে কিনা। যদি কখনো করিয়ে গিয়ে থাকে তাহলে বলো, মানে দেখবে নোটসে করে দেওয়া আছে, ঠিক আছে? আমার বলতে হবে না, নোটসে করে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তারপর হচ্ছে রেকারেন্স কম্পিউটেশন ক্যান অলসো বি কনভার্টেড টু দা ভেক্টর ফর্ম। ফর এক্সাম্পল যেটা হচ্ছে ধরো a0x for i equals to 1 to n a equals to ai minus n bi plus ci plus 1। এটা সোজা, a0 টাকে x করবে, a1 to n এর জায়গায় পুরোটা 0 to n minus 1, i এর যে ভ্যালুটা পাচ্ছ i এর জায়গায় n টাকে বসাবে, বসিয়ে লিখে দেবে, তাহলেই হবে। খালি মাথায় রাখবে শুরুটা কোত্থেকে হচ্ছে, ঠিক আছে? মানে দেখো এখানে i plus 1 অবধি গেছে, মানে 2n plus 1 অবধি যাবে, bi টা হচ্ছে 1 to n অবধি যাবে, 0 থেকে i minus 1, তার মানে বেসিক্যালি একটা কম করবে, তাহলে 0 to n minus 1 যাবে। আর এখানে দেখছো i plus 1, তার মানে হচ্ছে একটা বেশি করেছে, তাই 2 to n plus 1, এইভাবে লিখতে হয়, ঠিক আছে? এইটাই হচ্ছে তোমাদের ভেক্টরাইজিং কম্পাইলারের কিছু দেখবে স্ট্যান্ডার্ডাইজেশন করে দেওয়া আছে, ছোট ছোট কয়েকটা অঙ্ক, চাইলে করতে পারো, যদি দেয় তো ভালো, না দিলে ভালো। ভেক্টর লেন্থ এন্ড স্ট্রাইড সম্বন্ধে জাস্ট একটু রিডিং পড়ো, কিছুই না। এই যে ধরো আমরা এই যে ভেক্টরাইজিং করছি, এই যে লেন্থটাকে আমরা লিখছি 1 to n n minus 1, এইখানে যেটা দুটো চারটে প্রবলেম অনেক সময় দাঁড়ায়, যে আমরা যখন এই স্ট্রিপিং গুলো করছি বা স্ট্রিপ মাইনিং যেগুলো করছি, সেই স্ট্রিপিং গুলো করার জন্য অনেক সময় হয় কি ভেক্টর ফিটিং এ প্রবলেম আসে, সেটাকে তখন কিভাবে ঠিক করতে হয় সেটা তোমাদের পড়ার মধ্যে নেই। তখন ওই ভেক্টর লেন্থটাকে বাড়িয়ে দিতে হয় ডাইনামিক্যালি বা কমিয়ে আনতে হয়, যে না কোনো কোনো। আর ভেক্টর স্ট্রাইট মানে হচ্ছে এই যে স্ট্রিপিং, বা যখন ধরো আমাদের হায়ার ডাইমেনশনাল ভেক্টর নিয়ে কাজ করতে হচ্ছে, যখন প্রোগ্রাম ধরো রো কলাম সব কিছুকে একসাথে করতে চাইছে অ্যাক্সেস, তখন আমাদের টু ডাইমেনশনাল ভেক্টর নিয়ে আসতে হয়। মানে এক ওয়ান ডাইমেনশনাল ভেক্টর দিলে হবে না, টু ডাইমেনশনাল, তারপর ধরো নাও থ্রি ডাইমেনশনাল, এরকম ভাবে ভেক্টর ইন্ট্রোডিউস করতে হয়। এবং এই ইন্ট্রোডিউসের জন্যই আমাদের কিছু নেটওয়ার্ক তৈরি হয়, যেই নেটওয়ার্ক গুলোকে ধরো হাইপার কিউব বলা হয়, বা কখনো বলা হয় ধরো হাইপার কিউব বলে, কখনো মেশ বলে। সেই নেটওয়ার্ক গুলোর ওপর কানেকশনের উপর ডিপেন্ড করে তখন আমাদের ইনস্ট্রাকশন গুলোকে পাস করাতে হয়। জাস্ট একটু রিডিং পড়ো। এটা হচ্ছে তোমাদের এসআইএমডি অ্যারে প্রসেসর যেটা আছে, যেটা শুধু এসআইএমডি থাকা উচিত নয়, অনেকগুলোই থাকা উচিত, কিন্তু এখানে এসআইএমডি থাকবে, কারণ এমআইএমডি ওগুলো তো অতটা ইউজ হয় না। এবার তোমাদের আমাকে বলো এই জায়গাটা তোমাদের পড়িয়েছে কিনা, এসআইএমডি অ্যারে প্রসেসরের পার্ট, যে মেশ কিউব কি করে সিঙ্গেল স্টোরেজ নেটওয়ার্ক তৈরি করতে হয়, এই জায়গাগুলো মেশ কানেক্টেড ইলিয়াক নেটওয়ার্ক, এগুলো পড়েছে কিনা। যদি পড়ায় তাহলে আমি বলে দিচ্ছি, আর নইলে না বললেও চলবে, এটা তোমরা বলো।
বলো গো। যে একটা কাজ করি, তোমরা একটুখানি দেখে রেখো বা কলেজে জিজ্ঞেস করে রেখো স্যার ম্যাম যে SIMD এর অ্যারে পালসার এই জায়গাটা পড়বো কিনা। আমি তোমাদের নুমা কুমা ওমাটা পড়িয়ে দিচ্ছি, এটা ডেফিনেটলি পড়িয়েছে, কারণ যখন তোমাদের ভেক্টরাইজিং কম্পাইলার পড়িয়ে দিয়েছে, এটা থেকে শর্ট নোট আসবে। আর আরেকটা বক্তব্য, বোঝানোর কিছু নেই, একটা পার্ট আছে তোমাদের লাস্ট পাতায়, যাও দেখো 8.8.2 ক্যাশে কোহেরেন্স প্রবলেম যেটা আছে, এটা পুরো গাঁতাবে, গাঁতিয়ে লিখে নেবে, প্র্যাকটিস করে নেবে। এইটা ধরো পুরো ডিরেক্টলি আসে ক্যাশে কোহেরেন্স প্রবলেম, ঠিক আছে। আর ওই ছবিটা এটা একটু পড়ে নিও। ঠিক আছে স্যার। 8.8.2 তে বোঝানোর কিছু নেই, অলরেডি তোমরা ক্যাশে কোহেরেন্স মানে ক্যাশে প্রবলেম, ক্যাশে কি জিনিস, ক্যাশে কোহেরেন্স মানে হচ্ছে ধরো যখন আমাদের কাছে এরকম মাল্টিপল প্রসেসর আছে, ধরো যেকোনো প্রসেসরের সাথে ক্যাশে থাকে, যখন আমরা ক্যাশে অনেকগুলো থাকি, এবার ক্যাশে মেমরি ধরো এক সাইড হচ্ছে, এবার তার যখন সেপারেট ভাগ আছে তখন আমার কোহেরেন্সির প্রবলেম হয়, যেটা হচ্ছে এই মুহূর্তে কোন প্রসেসরকে আগে দিতে হবে না দিতে হবে, একে আগে দেবো না ওকে দেবো, তখন সেই প্রবলেমটাকে সলভ করার জন্য কিছু কিউজ মেনটেন করা হয় বা কিছু প্রায়োরিটি মেনটেন করা হয়, সেটাই হচ্ছে ক্যাশে কোহেরেন্স প্রবলেম। তো এই ক্যাশে কোহেরেন্স প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায়, মানে স্নুপ দেখবে কিছু প্রোটোকল লেখা থাকবে, স্নুপি প্রোটোকল, ডিরেক্টলি প্রোটোকল আর মেসি প্রোটোকল, মানে যেগুলো হচ্ছে হার্ডওয়্যার প্রোটোকল আর কিছু হয় সফটওয়্যার প্রোটোকল, যার থ্রু দিয়ে এই কোহেরেন্সটাকে মানে বেসিক্যালি তোমার কি করে রিমুভ করা যায়। তো সেই জায়গাটাই কিভাবে করা যায় সেটা লেখা রয়েছে, জাস্ট খালি একবার একটু চোখ বুলিয়ে, ভেরি ইজি। তো ওইটা পড়ো। আর তোমাদের যেটা আমি বললাম অ্যারে প্রসেসরেরটা তোমরা তাহলে জেনে বলো, যদি থাকে তাহলে আমাকে অঙ্ক টঙ্ক করে কয়েকটা জিনিস বুঝিয়ে দিতে হবে, তাহলে আমি সেটা বুঝিয়ে দেবো। যে দেখবে যে ছবিগুলো রয়েছে S1,2 S11 এটা কি করে আসছে সেটা আমি তাহলে বুঝিয়ে দেবো। তাহলে তোমরা যে মাল্টিপ্রসেসর সিস্টেমে যাও, মাল্টিপ্রসেসর সিস্টেমের উপরেরটা ফ্লিন্স ক্লাসিফিকেশনে মাল্টিপ্রসেসর সিস্টেম যাবতীয় যা যা বক্তব্য লেখা আছে শুনে পড়ে নিও, জাস্ট রিডিং পড়ো। বাট যেটা চারটে মেন জিনিস থাকে সেটা হচ্ছে এইটা, উমা কোমা আর নুমা, বেসিক্যালি হচ্ছে the three different set of architectural models of the multiprocessor available: uniform memory access, non-uniform memory access and cache only memory access, যেটাকে কোমা বলা হয়। তো উমা মানে হচ্ছে ছবিটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, তো নুমার ছবিটা কোথায় এখানে দেওয়া আছে কিনা আমি জানি না। 8.35 কোথায় আছে, 8.35 হ্যাঁ আছে, নুমা উমা কোমা তিনটেরই আছে। তো হচ্ছে in UMA multiprocessor model যেটা হচ্ছে all processor access the physical main memory uniformly, all processors have equal access time to memory words, this is why the model is called uniform memory access, each processor may use a private cache, প্রত্যেকটা প্রসেসরের কাছে একটা নিজস্ব ক্যাশে থাকে, and peripherals are also shared in some fashions. In this multiprocessor is also termed as tightly coupled system, কারণ অনেক সময় উমা বলবে না, ঠিক আছে, tightly coupled system বলবে, or shared memory system due to the high degree of resource sharing. The system interconnect network can be a common bus or cross bus switch or a multi-stage network, which is discussed later. তোমাদের এগুলো আছে কিনা আমি জানি না, বাট এগুলো আর্কিটেকচারে পড়তে হয়, জানি না তোমাদের পড়িয়েছে কিনা এই সব কটাই, কি করে কমন বাস হয়, উমা ইউজিং কমন বাস, তারপর ক্রস বাস সুইচ, এগুলো তোমাদের জানি না, আমি আগের বারও তোমাদের সিলেবাসে পাইনি, তোমাদের সিনিয়রদের পড়াতে দেখিনি, তার আগে পড়াতো। তো বেসিক্যালি নর্মাল একদম ছবিটা ভাববে, প্রত্যেকটারই আলাদা করে কি আছে, উমা যদি হয় প্রত্যেকটা প্রসেসর একটা ইন্টারকানেকশন নেটওয়ার্কের মধ্যে আছে এবং ডিরেক্টলি ওরা মেমোরিকে অ্যাক্সেস করতে পারে, মেমোরিটা শেয়ার্ড হিসাবে রয়েছে, ঠিক আছে। কিন্তু নুমা যেটা নন ইউনিফর্মলি, সেটা হচ্ছে নুমা মাল্টিপ্রসেসর ইজ আ ডিস্ট্রিবিউটেড মেমোরি সিস্টেম ইন হুইচ লোকাল মেমোরি ইজ অ্যাটাচড with the processor. All local memory is distributed throughout the system from a global shared memory accessible by all processors. A memory word access time varies with the location of the memory word in the shared memory. The NUMA machine model is depicted in figure 8.3. This multiprocessor is also known as loosely coupled system or distributed system. Example includes CM star. These includes examples include CM star. It is faster process local memory with a local processor. The access remote memory attached to other processor takes longer due to the added delay through the interconnection. এত ভাট বকার কি আছে, সহজ ব্যাপার হচ্ছে, দেখো এখানে ইন্টারকানেকশন নেটওয়ার্ক তো থাকবেই, কারণ প্রত্যেকটা প্রসেসর যেহেতু কানেক্টেড, বেসিক্যালি এটার সাথে ধরে নাও সিপিইউ এএলইউ গুলো কানেক্টেড হয় ইন্টারকানেকশন নেটওয়ার্কের সাথে, এএলইউ ফেএলইউ সব যাবতীয় মেমোরি, বেসিক্যালি মেমোরি এখানে আছে, মেমোরিটা কানেক্টেড হচ্ছে, ধরো মেমোরিটা নেটওয়ার্কে ফেলা রয়েছে, মানে প্রত্যেকটা প্রসেসরের মেমোরিকে অ্যাক্সেস করার অধিকার আছে, বাট থ্রু লোকাল মেমোরি, মানে লোকাল মেমোরিতেও রিকোয়েস্টটা ফেলবে, রিকোয়েস্ট নেটওয়ার্কে যাবে, নেটওয়ার্ক থেকে কি হবে, নেটওয়ার্কে গিয়ে এই মেইন মেমোরিতে যেটা শেয়ার হয়ে রয়েছে সেটার মধ্যে থেকে খুঁজে আনবে, আচ্ছা 10 নম্বর লোকেশন আছে, 10 নম্বরে এই ওয়ার্ডটা পেয়েছি, ওয়ার্ডটাকে তুলে লোকাল মেমোরিতে পড়বে, লোকাল মেমোরি থেকে প্রসেসর পাবে,
লোকাল মেমোরি থেকে ক্যাশে যাবে, ক্যাশের থেকে প্রসেসর করবে, এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এটা ধরে নাও হচ্ছে, ধরে নাও এই ডিস্ট্রিবিউটেড সিস্টেম কেন বললো, ডিস্ট্রিবিউটেড সিস্টেম মানে ধরো আমরা বাড়িতে বসে আছি কিন্তু ফেসবুকের তো সার্ভার কোথায়, তো আমাদের কি হয় ফেসবুকের ওই মেন, আমাদের তো ফেসবুকের সার্ভারে আমাদের ইয়েটাকে তৈরি করা আছে অ্যাকাউন্টটা, ফেসবুকের সার্ভার থেকে গিয়ে হিট করছে, ওই সার্ভার থেকে কিছু ডেটা উঠে আসছে, উঠে এসে আমার লোকাল মেমোরিতে কিছুটা রান করছে, দেন আমি লোকাল বাফারে রিকোয়েস্ট আসছে, সেখান থেকে আমার রান হচ্ছে, এরকম ব্যাপারটা, ঠিক আছে। হ্যালো, বুঝতে পারছো? আর কোমা হ্যাঁ যেটা, স্যার। সেটা হচ্ছে the Coma model is a special case of a NUMA machine in which the distributed main memories are connected to the caches. মাল্টি মানে এটা ডিরেক্টলি ক্যাশে, ওখানে লোকাল মেমোরি ছিল, নর্মাল মেন মেমোরি থাকতে, এখানে ক্যাশে, মানে একটু পারফরম্যান্সটা বাড়বে। So a multiprocessor using cache only memory assumes Coma model. The Coma model is depicted in figure 8.36. There is no memory hierarchy at each processor. All the caches attached with the processor from a global address space. Example of Coma machine include Swedish Institute of Computer Science Data Diffusion machine and Kendall Square Research KSR1 machine। এরকম কিছু পৃথিবীতে বড় বড় সুপার কম্পিউটার তৈরি করা আছে যেগুলোর নাম লেখা আছে, তো ঘুরতে টুরতে গেলে দেখে এসো, দেখতে দেয়। তো আমি এখনো যাই ঠাইনি, বাট আছে এরকম প্রচুর সুপার কম্পিউটার, আমাদের ইন্ডিয়াতেও প্রচুর আছে। তো সেইগুলোর ওপর আর কি এক একটা মডেল ইমপ্লিমেন্ট করে এক একটা রেখে দেয়, কারণ এইগুলোর এক একটা সিপিইউ সাইজ ধরে নাও ঘরের সাইজেরই হবে, কারণ এতটাই ফাস্ট তৈরি করতে এবং এতটা হার্ডওয়্যার সাপোর্ট দিতে হয়। তো হচ্ছে এই কমা তোমাদের গেল ইন্টারকানেকশন নেটওয়ার্ক, জাস্ট খালি রিডিং করো, ক্যাশে কোহেরেন্স প্রবলেমটা ভালো করে পড়ো, আর পিছনের কোয়েশ্চেন। বাট তোমরা যদি পরের দিন আমাকে বলো যে এর মধ্যে একটু জানিয়ে দিও স্যার এসএমডি অ্যারে প্রসেসরটা আমাদের পড়িয়েছে, আমি তোমাদেরকে জেনে নিয়ে আমার একটা টাইম বুঝে একটা আধ ঘন্টা স্লট কোনো একদিন রাতের দিকে নিয়ে নেবো, দিয়ে তোমাদের এটাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে, যাতে তোমাদের পড়াটা অ্যাটলিস্ট হয়ে জেগে থাকে। আর আমি বলবো শুধু বই পড়ো না, নোটসটা ডেফিনেটলি ফলো করো, যে নোটস গুলো পাঠানো আছে নোটসে অনেক কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের পরীক্ষায় যেগুলো এসেছে বা আসতে পারে সেরকম কোয়েশ্চেন অ্যান্সার সলভ করে দেওয়া আছে, তো ওই জায়গাটা পড়ে গেলে কমন পাওয়ার চান্সটা আরো বেশি, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এই অবধি রইলো, ঠিক আছে। টাটা, হ্যাপি দিওয়ালি, সবাই ভালো করে দিওয়ালি কাটাও, হ্যাপি দিওয়ালি স্যার। হ্যাপি দিওয়ালি স্যার। চলো টাটা, রাখছি, হ্যাঁ।